আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্নমঞ্জুর আলোচনায় আজকে আমাদের অতিথি হিসেবে আছেন তারেক রহমান কেন খলিলুর রহমান ওরফে রজার রহমানকে পররাষ্ট্রমন্ত্রী বানালেন সে বিষয় নিয়ে বিতর্ক করলেও কেন একজন খুনের মামলার অভিযুক্তকে তিনি 3টি মন্ত্রণালয়ের মন্ত্রী বানালেন তা নিয়ে কিন্তু কথা কমই হচ্ছে। খলিলুর রহমান ওরফে রজার রহমানকে পররাষ্ট্রমন্ত্রী করার সিদ্ধান্ত নিয়ে যেমন সমালোচনা হয়েছে, তার চেয়েও গভীর প্রশ্ন তৈরি হওয়া উচিত ছিল সড়ক পরিবহন, সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া শেখ রবিউল আলমকে ঘিরে। কারণ তিনি কেবল একজন রাজনৈতিক নিয়োগপ্রাপ্ত মন্ত্রী নন, তিনি একটি বহুল আলোচিত হত্যা মামলার প্রধান আসামি, যিনি ধানের শীষ প্রতীকে নির্বাচিত হয়ে এখন 3টি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে বসেছেন। একটি অবৈধ সরকারের তত্ত্বাবধানে সাজানো নির্বাচনের মাধ্যমে গঠিত এই সরকারের বৈধতা নিয়েই যখন প্রশ্ন, তখন এমন একজন বিতর্কিত ব্যক্তিকে কৌশলগত অবকাঠামো খাতের দায়িত্ব দেওয়া রাজনৈতিক বার্তার দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তাৎপর্য কেন? এমন মন্তব্য এই মন্ত্রী করেছেন তাতে মনে হতে পারে আবার চাঁদাবাজির স্বর্ণ যুগ শুরু হলো বাংলাদেশে। যে ব্যক্তির বিরুদ্ধে হত্যা মামলার তদন্ত শুরু হওয়ার কথা ছিল তাকে করা হয়েছে 3টি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রী, যাকে একসময় সন্ত্রাসী হামলার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে দল থেকেই মানে বিএনপি থেকেই কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছিল। তাকেই শুধু মনোনয়ন দেওয়া হয়নি, নির্বাচিত হওয়ার পর তাকে বসানো হয়েছে সড়ক পরিবহন, সেতু, রেলপথ এবং নৌ পরিবহন, দেশের অর্থনৈতিক সঞ্চালনের একেবারে কেন্দ্রে 3টি মন্ত্রণালয় দিয়ে। এরপর মন্ত্রিত্ব পাওয়ার 3 দিনের মাথায় বা 48 ঘন্টা বলতে পারেন, 72 ঘন্টা হয়নি, তিনি ঘোষণা দিলেন যে পরিবহন খাতে সংগঠনের নামে যে অর্থ আদায় হয় সেটাকে তিনি চাঁদাবাজি মনে করেন না। এখানে বিস্ময়ের কিছু নেই, বরং এটি ধারাবাহিকতার যৌক্তিক পরিণতি হয়েছে বলে আমার মনে হচ্ছে। ঘটনা প্রবাহ খুব পরিষ্কার। রাজধানীর হাতির ঝিলে প্লেজেন্ট প্রপার্টি নামে একটি আবাসন প্রতিষ্ঠানের সঙ্গে বিরোধিতার জের ধরে 2024 সালের অক্টোবরে তানজিল জাহান ইসলাম ওরফে তামিম খুন হন। তিনি দীপ্ত টিভির সম্প্রচার কর্মকর্তা ছিলেন। পারিবারিক জমিতে নির্মিত ভবনের ফ্ল্যাট বন্টন নিয়ে দ্বন্দ্ব, সিসি ক্যামেরা ভেঙে 20-25 জনের হামলা এবং শেষ পর্যন্ত নির্মম মৃত্যু, এই পুরো ঘটনাটির সঙ্গে প্লেজেন্ট প্রপার্টির ব্যবস্থাপনা পরিচালক শেখ রবিউল আলমের নাম উঠে আসে। নিহতের স্বজনেরা তাকে নির্দেশদাতা হিসেবে অভিযুক্ত করেন। শুধু তাই নয়, সন্ত্রাসী হামলার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে বিএনপি নিজেই তাকে কারণ দর্শানোর নোটিশ দেয়। দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিবের সই করা সেই নোটিশে স্পষ্ট ভাষায় বলা হয়েছিল এই অভিযোগ দলের শৃঙ্খলা এবং ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না তার লিখিত ব্যাখ্যা দিতে হবে 24 ঘন্টার মধ্যে। সেই ব্যাখ্যা 24 ঘন্টা পরে এসেছিল কিনা জানা যায় না, কিন্তু আমরা দেখতে পেলাম যে এই রবিউল আলম নমিনেশন পেলেন এবং নমিনেশনের পরে নির্বাচিত হয়ে কি করছেন তা তো বুঝতেই পারছি, 3টা মন্ত্রণালয় পেয়ে গেছেন। এখানে 2টি স্তর আছে। প্রথমত, দল স্বীকার করেছিল যে অভিযোগটি এতটাই গুরুতর যা তাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে পারে। দ্বিতীয়ত, সেই একই ব্যক্তি পরে দলের মনোনয়ন তো পান, নির্বাচিত হন এবং এখন মন্ত্রী। অর্থাৎ যে আচরণকে একসময় দল শৃঙ্খলা ভঙ্গ হিসেবে দেখেছিল, ক্ষমতার সমীকরণ বদলাতেই সেটি আর বাধা হয়ে থাকেনি। এই রূপান্তর কেবল ব্যক্তিগত পুনর্বাসন নয়, এটি রাজনৈতিক নৈতিকতার অবস্থান বদলের প্রকাশ। এখন আসা যাক তার বক্তব্যে। সংবাদ সম্মেলনে শেখ রবিউল আলম বলেছেন, সড়কে পরিবহনের চাঁদা তিনি চাঁদা হিসেবে দেখেন না। মালিক এবং শ্রমিক সমিতি সমঝোতার ভিত্তিতে টাকা তুলে চাঁদা কেন হবে, কল্যাণে ব্যয় করে, সেটাকে চাঁদা বলা যাবে না। এটা হচ্ছে তার ব্যাখ্যা। তিনি স্বীকারও করেছেন, ক্ষমতায় যে দল থাকে তার শ্রমিক সংগঠনের আধিপত্য থাকে। অর্থাৎ তিনি নিজেই মেনে নিচ্ছেন যে এটি একটি ক্ষমতা নির্ভর কাঠামো।
প্রশ্ন হলো, যেখানে ক্ষমতার প্রভাব নির্ধারণ করে যে কে কতটা আদায় করবে, কত টাকা আদায় করবে, কার কাছ থেকে কি আদায় করবে, সেটিকে কিভাবে স্বেচ্ছা সমঝোতা বলা যায় আমাকে বলুন তো। বাস্তবে পরিবহন খাতে এই অর্থ প্রদান বহু ক্ষেত্রে অনানুষ্ঠানিক কিন্তু বাধ্যতামূলক। রুটে গাড়ি চালাতে হলে, টার্মিনালে দাঁড়াতে হলে, পণ্য পরিবহন করতে হলে নির্দিষ্ট হারে অর্থ দিতে হয়, এমন অভিযোগ বহুদিনের। অর্থনীতির ভাষায় এটি একটি প্রাতিষ্ঠানিক রেন্ট এক্সট্রাকশন ব্যবস্থা। এতে বাজারের স্বাভাবিক প্রতিযোগিতা বিকৃত হয়, অপারেটিং কস্ট বাড়ে, যা শেষ পর্যন্ত ভাড়া এবং পণ্য মূল্যে প্রতিষ্ঠিত হয় এবং তা দিতে হয়, মানে প্রতিফলিত হয় এবং তা দিতে হয় সাধারণ জনগণকে, যখন তিনি কলা, মূলো, চাল, ডাল, মানে তেল, মানে যাই পরিবহন করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে হয়, এই টাকাটা যুক্ত হয় এই জিনিসপত্রের দামের উপরে এবং সেটা মানে এসে ঘাড়ে পড়ে সাধারণ মানুষের। একজন মন্ত্রী যদি এটিকে চাঁদাবাজি না বলে অলিখিত বিধি হিসেবে উপস্থাপন করেন, তবে সেটি আসলে মানে কি বলেন তো, মানে আপনারা কি মনে করছেন এটাকে? মানে বিএনপি সরকারের নীতিগত অবস্থান, মানে এই অবস্থান তো স্পষ্ট করে যে এই সরকার একেবারে অনিয়মকে ভাঙতে যাচ্ছে না, বরং পুনর্বিন্যাস করতে যাচ্ছে। আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে 2001 থেকে 2006 সালের সেই হাওয়া ভবনকে কেন্দ্র করে চাঁদাবাজির যে বিরাট সিন্ডিকেট গড়ে উঠেছিল দেশব্যাপী, তার শুরুটা মনে করিয়ে দিচ্ছে। তারেক রহমানের সরকারের প্রেক্ষাপট এখানে খুব গুরুত্বপূর্ণ। একটি অবৈধ সরকারের অধীনে সাজানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে এই সরকার নিজেকে গণতান্ত্রিক বৈধতার মোড়কে উপস্থাপন করতে চাইছে। অনেকেই ভেবেছিলেন অন্তত নির্বাচনী প্রক্রিয়ার মধ্য দিয়ে কিছু জবাবদিহিতা ফিরে আসবে বাংলাদেশে, কিন্তু একজন হত্যা মামলার অভিযুক্ত, যিনি দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নোটিশ প্রাপ্ত ছিলেন, তাকে 3টি কৌশলগত মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া এটি ভিন্ন বার্তা দিচ্ছে। কিন্তু এটি বলে দিচ্ছে যে ক্ষমতার কেন্দ্রে প্রবেশের জন্য নৈতিক নির্ভরযোগ্যতা আবশ্যক নয়, রাজনৈতিক আনুগত্য এবং প্রভাবই মুখ্য। কেউ কেউ অবশ্য বলছেন ভিন্ন কথা। চাঁদা দিয়ে নমিনেশন পেলে, চাঁদা দিয়ে মন্ত্রী হলে কেন তিনি এসবকে চাঁদাবাজি মনে করবেন? এসব তো নর্মাল হওয়ার কথা তার কাছে, তাই না? আরো তাৎপর্যপূর্ণ মানে ব্যাপার হলো যে এই মন্ত্রণালয়গুলোর প্রকৃতি, সড়ক, রেল, নৌপরিবহন, এই 3 খাতেই বিপুল অর্থ প্রবাহ, প্রকল্প ব্যয়, টেন্ডার প্রক্রিয়া, সংগঠন ভিত্তিক নিয়ন্ত্রণ জড়িত। এই খাতে যদি মন্ত্রী শুরুতেই অনানুষ্ঠানিকভাবে অর্থ সংগ্রহকে বৈধতার ইঙ্গিত দেন, তবে প্রশাসনিক স্তরে সেটি দ্রুত নীতিগত সুর পেয়ে যাবে। আইন প্রয়োগকারী সংস্থার জন্য বার্তা পরিষ্কার হয়, এটি অপরাধ নয়, এটি সমঝোতা। আমরা জানি যে পদ্মা সেতুর টোল নিয়ে বিরাট সব কাণ্ড কারখানা ঘটেছে ইতিমধ্যেই, এবং সেই টাকা পুরোটাই নয়ছয় হয়ে গেছে। গত 1 বছরে পদ্মা সেতুর ঋণ পরিশোধ করা হয় নাই, অথচ টোলের টাকা আয় হয়েছে কত হাজার কোটি টাকা। সেটা তো সবাই জানে যে কত হাজার কোটি টাকা আয় হয় বছরে। তারেক রহমানের রাজনীতির সঙ্গে বাংলাদেশের উদার গণতান্ত্রিক এবং জবাবদিহিমূলক সংস্কৃতির যে বিস্তর ব্যবধান তৈরি হয়ে গেছে ইতিমধ্যেই, এই ঘটনা তার নগ্ন উদাহরণ। এখানে ব্যক্তি নয়, কাঠামো কথা বলছে। যে দল বিরোধী অবস্থানে থেকে দুর্নীতি এবং চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলতো, ক্ষমতায় এসে সেই একই প্রক্রিয়াকে ভাষাগত রূপান্তরের মাধ্যমে গ্রহণযোগ্য করে তুলছে। চাঁদাবাজি শব্দটি সরিয়ে সমঝোতা বসানো হচ্ছে। মানে চাঁদাবাজি কখন সমঝোতা হয়ে গেল এটা আমরা আসলে বুঝতে পারলাম না। মানে শব্দ বদলালেই বাস্তব যে বদলায় না, সেটা আসলে বোঝা দরকার। তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার মাত্র 3 দিনের মাথায় যে রাজনৈতিক বার্তা মানুষ পেল, তা বাংলাদেশের সাধারণ মানুষের জন্য গভীর উদ্বেগের কারণ, কোনো সন্দেহ নেই। শেখ রবিউল আলমের মতো একজন ব্যক্তিকে 3টি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া এবং তার চাঁদাবাজি বিষয়ক বক্তব্য স্পষ্ট করে দিয়েছে যে এই সরকার আসলে পূর্বের অবৈধ ইউনূস সরকারের বর্ধিত সংস্করণ ছাড়া আর কিছুই নয়। টের পাবেন, আরো টের পাবেন, সময় আসতেছে। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বেশি দামে গম কিনতে থাকলে কিংবা বেশি দামে সামরিক অস্ত্রশস্ত্র কিনতে থাকলে বাংলাদেশ একটা দুর্ভিক্ষ পরিস্থিতির দিকে যাবে কিনা, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন স্থবির হয়ে পড়বে কিনা, এই বিষয়গুলো কূটনৈতিকভাবে আলাপ আলোচনা দর কষাকষিতে নিয়ে আসার মতো দক্ষতা কি সত্যি তারেক রহমান সরকারের আছে? তারেক রহমান নবনির্বাচিত প্রধানমন্ত্রী কি সেই কাজ করতে চান? বাংলাদেশকে কি মার্কিন যুক্তরাষ্ট্রের এই দখলদারিত্ব থেকে তিনি বাঁচাতে চান? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে এমন এক চিঠি
এমন সুরে লিখেছেন যে তাতে পরিষ্কার বাংলাদেশে 18 মাস ধরে যে ইউনূস সরকার ছিল তারা যেহেতু একরকম মার্কিন যুক্তরাষ্ট্রের কথায় উঠেছে বসেছে এবং দুহাত খুলে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে উচ্চ মূল্যে সামরিক অস্ত্রশস্ত্র থেকে শুরু করে কৃষি পণ্য সব কিছু কেনার এক অবাধ বাজার প্রতিষ্ঠা করেছে বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে সেই জায়গা থেকে সরে আসা অত্যন্ত কঠিন হবে। আর ট্রাম্প এক রকমের সেই চিঠিতে স্পষ্ট করেছেন যে তারেক রহমান যেন ভুলেও না ভাবেন যে তিনি সেই যে মোমেন্টাম মানে বাংলাদেশে যেমন ইচ্ছে জিনিস বিক্রির মার্কিন যুক্তরাষ্ট্রের যে অবাধ বাজার ইউনূস তৈরি করেছেন সে বাজার ভুলেও বন্ধ করার কথা বা বিবেচনা করার কথা, কিংবা সত্যিকার অর্থে বাংলাদেশের যেখান থেকে লাভ সেখান থেকে পণ্য ক্রয় করার কথা যাতে একেবারেই তারেক রহমান না ভাবেন, বরং তারেক রহমান যাতে নিশ্চিত করেন যে বাংলাদেশের সেনাবাহিনী, প্রতিরক্ষা বাহিনী, সকল অস্ত্র শস্ত্র থেকে শুরু করে সবকিছু এখন থেকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কেনে, কারণ প্রেসিডেন্ট ট্রাম্প বলে দিচ্ছেন তারাই বাজারের সেরা পণ্য উপহার দিতে পারেন। মানে এহেন অবস্থায় গরিব দেশের গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান কি করে এই বন্দিদশা থেকে মুক্তি পাবেন সেটা ভাবলে সত্যি আতঙ্কিত, শঙ্কিত এবং বিষণ্ণ বোধ করতে হয়। মানে মোহাম্মদ ইউনূসের সরকার বাংলাদেশকে যে জায়গায় নিয়ে গেছে সে জায়গায় থেকেই যে এমন একটা অপমানজনক সুরে বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রীকে চিঠি লিখতে পারেন পৃথিবীর সবচেয়ে শক্তিধর দেশের প্রেসিডেন্ট, সে বিষয়ে কোনো সন্দেহ থাকে না। প্রেসিডেন্ট ট্রাম্প যে চিঠিটা লিখেছেন তারেক রহমানকে, সে চিঠিতে তিনি অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একটা ঐতিহাসিক নির্বাচন। তিনি প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের মেয়াদকালের সফলতা কামনা করেছেন। 18 ফেব্রুয়ারি হোয়াইট হাউস থেকে এই চিঠিটি পাঠানো হয়েছে। চিঠিটি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের এক্স হ্যান্ডেলে প্রকাশ করলে তারপর পূর্ণাঙ্গ চিঠিটির বিষয়বস্তু সম্পর্কে জানা যায়। এখন সেই চিঠিতে ডোনাল্ড ট্রাম্প আসলে সরাসরি কাজের কথায় গেছেন এবং তিনি কোনো রাগঢাক করেন নাই। এসব অভিনন্দন জানানো, ঐতিহাসিক কি ঐতিহাসিক না নির্বাচন, তারেক রহমান মেয়াদকাল পূরণ করতে পারেন কি পারেন না, এগুলো আসলে তার মূল শুভেচ্ছা বা অভিনন্দন জানানোর বিষয় নয়। ইউনূস সরকার বাংলাদেশের সর্বনাশটা করলো। তারা একদিকে চীনের কাছ থেকে দুহাত খুলে অস্ত্রশস্ত্র কেনা শুরু করলো এবং ইউনূস সাহেব নিজে বিমান বাহিনীতে বক্তব্য রাখতে গিয়ে, সেনাবাহিনীতে বক্তব্য রাখতে গিয়ে বললেন যে তারা ব্যাপক অস্ত্রশস্ত্র ক্রয় করবেন এবং বাংলাদেশকে এই যে মানে ভারতের প্রভাব মুক্ত করতে তারা এমন ভাবে চীন ঘেঁষা হয়ে পড়লেন যে বোঝা গেল তাদের টাকা পয়সার কোনো অভাব নেই। কারণ অন্তর্বর্তীকালীন সরকার এসে বাংলাদেশের মানে যে ক্রয় ক্ষমতা পেল সেটার মানে শেখ হাসিনা সরকারের আমলের যে অর্থের মালিক তারা হলো তা দিয়ে তারা দুহাত খুলে চীনের সঙ্গে একের পর এক যুদ্ধ বিমান ক্রয়ের চুক্তি, নৌবাহিনীর জাহাজ ক্রয়ের চুক্তি, তারা ড্রোন কারখানা বাংলাদেশে চীন বাংলাদেশ মিলে প্রতিষ্ঠার চুক্তি, এগুলো করতে থাকলো। মার্কিন যুক্তরাষ্ট্র একদিকে এই যে চীনের সঙ্গে অতিরিক্ত মাখামাখি সেটা তারা পছন্দ করছে না, বারবার সে ব্যাপারে সাবধান করতে থাকলো। আর তারপর যখন সারা পৃথিবীতে পাল্টা শুল্ক আরোপ হলো তখন বাংলাদেশের উপর 35% শুল্ক আরোপ হলো এবং আপনাদের মনে থাকবে তখন ইউনূস সরকারের গুণমুগ্ধ তার সরকারের পারিষদ বর্গ আমাদের জানালেন ইউনূস সাহেব নিজে, ডক্টর ইউনূস নিজে ব্যাপারটা দেখছেন, তিনি নিজে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে কথা বলবেন এবং এই শুল্ক কমিয়ে আনবেন। আমরা দেখলাম যে সে বিষয়ে তিনি কোনো অ্যাক্সেস পেলেন তার কোনো উদাহরণ দেখা গেল না। ট্রাম্প উল্টো প্রথম আমরা দেখলাম বাংলাদেশের কোন সরকার প্রধানকে ধমকে একটা চিঠি পাঠালেন এবং সেখানে ট্রাম্প সরাসরি লিখলেন যে আপনার সঙ্গে যে আমাদের এতটা বাণিজ্য ঘাটতি মার্কিন যুক্তরাষ্ট্র আর বাংলাদেশের, সেটাকে আমরা শুধুমাত্র অর্থনীতির জন্য গুরুতর হুমকি বলে মনে করি না, আমরা এটাকে জাতীয় নিরাপত্তার জন্যও বড় হুমকি মনে করি। কাজে আপনার একমাত্র কর্তব্য হতে পারে যে আপনি
মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কেনাকাটা বাড়াবেন, এবং যদি আপনি কেনাকাটা না বাড়ান তাহলে এই চিঠির কোনো অংশ আমরা পুনর্বিবেচনা করব না। আমরা শুধুমাত্র আপনি কেনাকাটা শুরু করলেই এবং বাণিজ্য ঘাটতি কমিয়ে আনলেই শুল্ক আরোপের বিষয়টা, পাল্টা শুল্ক আরোপের বিষয়টা পুনর্বিবেচনা করতে পারি। এই চিঠি পাওয়া মাত্র বোঝা গেল যে মার্কিন সরকারের সঙ্গে ইউনূস সরকারের কোনো ব্যক্তিগত যোগাযোগের ব্যাপার নাই। খলিল সাহেব দৌড়াদৌড়ি শুরু করলেন মার্কিন যুক্তরাষ্ট্রে, 25টা বোয়িং কিনবো ঘোষণা দিয়ে দেওয়া হলো। বাংলাদেশের মানুষের টাকা আছে কিনা, মানে ভাত না খেয়ে বোয়িং কিনতে হবে কিনা, সে বোয়িং রাখবেন কোথায়, সে বোয়িং পুষবেন কি করে, এসব কোনো বিবেচনা করা হলো না। পিটার হাসের কোম্পানি থেকে 1 লাখ কোটি টাকার এলএনজি কেনার ঘোষণা তো আগেই দেওয়া হয়েছিল। এই ইউনূস সরকার এমন ঘোষণাও দিয়ে এসেছে যে প্রতি বছর নাকি আমরা $1 বিলিয়ন জ্বালানি শুধুমাত্র যুক্তরাজ্য থেকে কিনবো। তারপর কৃষি পণ্যের ক্ষেত্রে এমন মানে প্রতিশ্রুতি খলিল আর ইউনূস মিলে মার্কিন যুক্তরাষ্ট্রকে দিয়ে এলো হাত পা বেঁধে, যে এখন গম থেকে শুনছি গরুর মাংস পর্যন্ত নাকি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমদানির ব্যবস্থা হয়েছে। ইউনূস সরকারের আমলে বাংলাদেশ ইতিহাসের মধ্যে সবচেয়ে বেশি গম আমদানি করেছে এবং প্রায় 58% বাড়িয়েছে গম আমদানি। মানে তার মানে কি, এখন আর আমরা ভাত খাবো না, প্রয়োজনে বোয়িং কিনবো আর গম আমদানি করে রুটি খাবো আর আটা খাবো। সেই রুটি, আটা, বিস্কুটের দামও যে ব্যাপক পরিমাণ বাড়বে তার প্রমাণ হচ্ছে প্রতি টন আপনি আমদানি করছেন, আমাদের দেশে আমদানি হচ্ছে $75 থেকে $80 বেশি মূল্যমানে। এবং চুক্তি, যে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট, যে গোপন চুক্তি করে এসেছিলেন ইউনূস আর খলিল, যে কারণে খলিলুর রহমানকে এখনো পররাষ্ট্রমন্ত্রী করতে হয়েছে তারেক রহমানের মন্ত্রিসভায়, সেই নন ডিসক্লোজার এগ্রিমেন্ট, সেই গোপন চুক্তির কারণে অন্য কোনো বাজার থেকে কম দাম হলেও আপনি আর গম আমদানি করতে পারবেন না। এখন এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে নবনির্বাচিত তারেক রহমানকে ধমকাবেন তাতে আর অবাক হওয়ার কি আছে। ট্রাম্প সেই চিঠিতে লিখছেন, আমাদের যে পারস্পরিক শ্রদ্ধার সম্পর্ক এমন একটা উচ্চতায় গেছে যখন আপনি কিনা ক্ষমতা গ্রহণ করছেন, সেই ট্রিমেন্ডাস মোমেন্টাম, এই অসাধারণ উচ্চতায় আপনি রক্ষা করবেন, যেখানে কিনা আমাদের যে চুক্তি হয়েছে পাল্টা শুল্ক আরোপের উপর ভিত্তি করে বাণিজ্য সম্পর্ক বৃদ্ধিতে, এবং যেটা কিনা আমাদের দুই দেশেরই কৃষক এবং শ্রমিক সকলকে ভীষণভাবে লাভবান করবে, আপনি সেই চুক্তি মেনে চলবেন বলে আমি প্রত্যাশা করি। মানে বুঝতেই পারছেন এই চুক্তিতে তো অবশ্যই কৃষকরা লাভবান হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে, কারণ তাদের গম বহুমূল্যে বাংলাদেশের মতো গরিব দেশে আসছে। কিন্তু বাংলাদেশের কৃষকরা ঠিক কিভাবে লাভবান হচ্ছে, যে গোপন চুক্তি তারা করে এসেছেন, সে চুক্তির যেসব পাতা বিভিন্নভাবে বেরিয়ে এসেছে, সেখানে দেখা যাচ্ছে এমনকি বাংলাদেশকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বীজ কিনতে পর্যন্ত বাধ্য করা হতে পারে এই চুক্তির আওতায়। বাংলাদেশের শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তুলা আমদানি করেই গার্মেন্টস শিল্পকে বাঁচিয়ে রাখা যাবে এমন একটা শর্তের বেড়াজালেও বাংলাদেশের গার্মেন্টস শিল্পকে এই নন ডিসক্লোজার এগ্রিমেন্ট বা চুক্তির মধ্যে আটকে ফেলা হয়েছে বলে যারা ওই চুক্তির বিভিন্ন পাতা দেখেছেন তারা বিশ্লেষণ করে বলছেন। কাজেই ট্রাম্প কেন ভয় দেখাবেন না তারেক রহমানকে? মানে যতদিন বাংলাদেশের এই সাধ্য আছে যে মানুষের, সাধারণ মানুষের ভাতে টান ফেলে হলেও মার্কিন যুক্তরাষ্ট্রকে টাকা জুগিয়ে যাবে, ততদিন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ভয় দেখাবেন বইকি। ভয় দেখানো এখানেই শেষ করেন নাই, কারণ মার্কিন প্রেসিডেন্টের ইউনূসের কাছ থেকে একেবারে সর্বতোভাবে পান নাই এমন একটা কিছু পাওয়ার আছে এই নবনির্বাচিত প্রধানমন্ত্রীর কাছ থেকে। সেটা হচ্ছে সর্বতোভাবে বাংলাদেশ সকল সামরিক সরঞ্জামাদি এখন থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে কিনবে, এই শর্ত, এই প্রতিশ্রুতি তিনি আশা করছেন নবনির্বাচিত প্রধানমন্ত্রীর কাছ থেকে। তিনি বলছেন, I also hope you will take decisive action. আমি আশা করি আপনি
একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন, একেবারে সিদ্ধান্ত গ্রহণকারী পদক্ষেপ নেবেন, যাতে বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে প্রতিরক্ষা চুক্তি সম্পন্ন করা যায় এবং তার ফলে আপনার সামরিক বাহিনী মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক সামরিক সরঞ্জামাদি ব্যবহার করতে পারে। মানে সেটা তো আর বিনামূল্যে ব্যবহার করতে দেবে না। মার্কিন প্রেসিডেন্ট বলছেন দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, এই সবচেয়ে ভালো পণ্য, সামরিক পণ্য আমাদেরকে তো কিনেই নিতে হবে। দেখেন সেই শেখ হাসিনার আমলে, যখন শেখ হাসিনা সামরিক বাহিনী আধুনিকায়নের জন্য ফোর্সেস গোল 2030 ঘোষণা করলেন, যে সামরিক সরঞ্জামাদি বৃদ্ধি, সামরিক কৌশলের আধুনিকায়ন, সর্বোচ্চ প্রশিক্ষণ, এসবের ব্যবস্থা করা হবে যেই ফোর্সেস গোল 2030-এর আওতায়। সেই ঘোষণার পর থেকে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র লেগে আছে বাংলাদেশের পেছনে, যে বাংলাদেশের সামরিক বাহিনীর সকল কেনা বেচা প্রশিক্ষণ সবকিছু তারা দেবে। এবং 2012 থেকে 9 দফায় শেখ হাসিনার আমলে এই প্রতিরক্ষা চুক্তি সই করাতে মার্কিন কর্তৃপক্ষ রীতিমতো প্রতিরক্ষা বৈঠকের আয়োজন করেছে বাংলাদেশে। কিন্তু বাংলাদেশের তখনকার সরকার, শেখ হাসিনা সরকার, বরাবর একদিকে যেমন ভারতকে অসন্তুষ্ট করে চীন থেকে ডুবোজাহাজ কিনেছে, তেমনি নেদারল্যান্ডস, তুরস্ক সহ বিভিন্ন ক্ষেত্র থেকে নিয়মিতভাবে অস্ত্র, সামরিক সরঞ্জামাদি এভাবে সংগ্রহ করেছে যাতে কেউ কোনো দেশ বলতে না পারে যে একটি বিশেষ দেশ থেকে সংগ্রহ করা হচ্ছে, এবং সেই রকম একটা চাপে ফেলতে না পারে যে চীন থেকে সংগ্রহ করতে পারছেন তাহলে আমাদের দেশ থেকে পারবেন না কেন। এবং কোন দেশের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি সইয়ে যায় নাই শেখ হাসিনা সরকার, যাতে বাংলাদেশ সামরিক কৌশল অনুসরণ করে, দর দাম বুঝে, নিজেদের স্বার্থ রক্ষা করে সামরিক এবং প্রতিরক্ষা সরঞ্জামাদি কিনতে পারে। কিন্তু ইউনূস সরকার বাংলাদেশটাকে এমন ভাবে বেচা বিক্রির জায়গায় নিয়ে গেছেন যে এখন তারেক রহমানের পক্ষে সত্যি এই অপমানজনক চিঠি পাবার পরেও এই কেনাকাটা থেকে সরে আসা অসম্ভব। একমাত্র সম্ভব যদি তিনি, তার সাধ্য আছে কিনা, দীর্ঘমেয়াদী এই চুক্তি যে একটা অনির্বাচিত অন্তর্বর্তীকালীন সরকার স্বাক্ষর করেছিল, সেই স্বাক্ষরের ভিত্তিতে কিনলে বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি কোথায় যাবে? মানে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বেশি দামে গম কিনতে থাকলে কিংবা বেশি দামে সামরিক অস্ত্রশস্ত্র কিনতে থাকলে বাংলাদেশ একটা দুর্ভিক্ষ পরিস্থিতির দিকে যাবে কিনা, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন স্থবির হয়ে পড়বে কিনা, এই বিষয়গুলো কূটনৈতিকভাবে আলাপ আলোচনা, দর কষাকষিতে নিয়ে আসার মতো দক্ষতা কি সত্যি তারেক রহমান সরকারের আছে? তারেক রহমান নবনির্বাচিত প্রধানমন্ত্রী কি সেই কাজ করতে চান? বাংলাদেশকে কি মার্কিন যুক্তরাষ্ট্রের এই দখলদারিত্ব থেকে তিনি বাঁচাতে চান? খলিলুর রহমানকে পররাষ্ট্র মন্ত্রী করবার পর তারেক রহমান তা চান, নাকি সত্যি তারেক রহমানকে এই বিষয়গুলো একরকমের মেনে নিয়ে ট্রাম্পের ধমক হজম করে বরং আরো বেশি কেনাকাটার দিকে যেতে হয়? সেদিকে লক্ষ্য রাখতে হবে।